মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। না, স্কুল নয় উৎসা, ল্যাবরেটরি। আর সেই ল্যাবরেটরিতে আমাদের কাজ হলো শব্দ নিয়ে, সাউন্ড। বলেন কি স্যার, এরকমও হয়? আগে হতো না, সমস্যাটা ছিল শুধু বিদেশের। এখন আমাদের এখানেও হচ্ছে। এই, প্রেমের কথা কিছু পেয়েছো? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন প্রচেত গুপ্তর লেখা একটি ছোট গল্প, কথা। ছোট গল্প এই গল্পটি প্রচেত গুপ্তর 50টি গল্প সংকলন থেকে নেওয়া। প্রচেত গুপ্ত সমকালীন বাংলা সাহিত্যে একটি পরিচিত নাম। তার প্রথম উপন্যাস আমার যা আছে 2004 সালে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হয়। 2007 সালে পরিচালক তরুণ মজুমদার তার চাঁদের বাড়ি উপন্যাসটি অবলম্বনে একটি বাংলা চলচ্চিত্র তৈরি করেন। প্রচেত গুপ্ত বাংলা পত্রিকা যেমন 19-20, সানন্দা এবং দেশের নিয়মিত লেখক। শুরু হচ্ছে কথা। অর্কর বাঁদিকের বুকের কাছটা কেঁপে উঠল। প্রথমে অল্প, তারপর মাঝারি ধরনের দুবার ঝাঁকুনি দিয়ে থমকে দাঁড়ালো। 26 বছরের তরতাজা যুবকের বুক কাঁপা ভালো লক্ষণ নয়। দুশ্চিন্তা হয়, হার্টের কিছু হলো না তো। তবে অর্কর দুশ্চিন্তা হলো না, তার হলো বিরক্তি। বিরক্তিতে তার ভুরু দুটো কুঁচকে গেল। কারণ এই কম্পন হার্টের নয়, কম্পন তার মোবাইল ফোনের। শার্টের পকেটে ফোন রাখা আছে ভাইব্রেট মোডে। এই সময় কেঁপে ওঠার অর্থ উৎসা তাকে ফোন করছে। উফ, এই মেয়েটা যদি একটা কথা শোনে, কল না ধরলে তো বারবার করতে থাকবে। অবশ্য এটাই উৎসার স্বভাব। জবাব না পাওয়া পর্যন্ত ঘন ঘন ফোন করে, মনে হয় যেন কোনো বড় ধরনের বিপদে পড়েছে। অর্কুর অফিসে ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। উৎসা সেটা জানেও, তবুও কল করে। আজ সকালেও বেরোনোর সময় অর্ক স্ত্রীকে পই পই করে বলে এসেছিল, আমাকে ফোন করবে না উৎসা, বুঝেছো? উৎসা সোফায় পা গুটিয়ে বসে পত্রিকা পড়ছিল, সাজগোজের পত্রিকা। বিয়ের পর থেকে গত 7 মাস প্রতিদিন সকালেই সে অনেকটা সময় মনোযোগ দিয়ে সাজগোজের পত্রিকা পড়ে। এক একদিন এক একটা বিষয়। কোনোদিন চুল, কোনোদিন হাত, কোনোদিন ঠোঁট। আজ পড়ছিল চোখের পাতা। চোখের পাতা কিভাবে দীর্ঘক্ষণ ভেজা ভেজা রাখা যায় তার পরামর্শ। যিনি পরামর্শ দিয়েছেন তিনি রসিক মানুষ। শুরুতেই লিখেছেন, মেয়েদের চোখ ভেজা রাখার সহজ ও শর্টকাট উপায় হল কান্না। কাঁদলে আপনার চোখ থাকবে গভীর, নরম আর মায়াময়। মনে রাখবেন, লজ্জা যেমন নারীর ভূষণ, কান্না তেমন নারী চোখের অলংকার। স্বামীর কথা শুনে উৎসা পত্রিকা থেকে মুখ তুলে বলল, কেন ফোন করবো না কেন? অর্ক শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, কারণ আমাদের এখানে মোবাইল অ্যালাউড নয়, বাইরে জমা রেখে ঢুকতে হয়, বুঝলে? উৎসা ফিক করে হেসে বলল, কেন অ্যালাউড নয় কেন? এটা কি স্কুল? উৎসার এই প্রশ্নের উত্তর গত 1 মাসে অসংখ্যবার দিয়েছে অর্ক। রেগে যেতে গিয়েও নিজেকে সামলালো সে। বিয়ের এত অল্প দিনের মধ্যে স্ত্রীর ওপর রেগে যাওয়া ঠিক নয়। তবে বেশি দিন পরেও সে উৎসার ওপর রাখতে পারবে না। কারণ উৎসা শুধু সুন্দরী নয়, সে একজন নরম স্বভাবের মেয়ে। নরম স্বভাবের মেয়ের ওপর রাগ করা খুব কঠিন। অর্ক শান্ত গলায় বলল, না, স্কুল নয় উৎসা, ল্যাবরেটরি। আর সেই ল্যাবরেটরিতে আমাদের কাজ হলো শব্দ নিয়ে, সাউন্ড। এই সময় বাইরের অন্য সাউন্ড ঠিক নয়, তোমাকে তো কথাটা বলেছি। ড্রেসিং গাউন পরে সোফায় বসেছিল উৎসা। ভারী সুন্দর গাউন। এই ধরনের সুন্দর পোশাকের মজা হলো, এরা যেমন শরীর ঢাকতে পারে তেমন দেখাতেও পারে।
সরাসরি দেখায় না, ঠারে ঠোরে বুঝিয়ে দেয়। উৎসার ক্ষেত্রেও তাই হয়েছে। অর্ক চোখ সরিয়ে নিল। এই দৃশ্য যে কতবার তাকে বিপদে ফেলেছে। ইতিমধ্যেই তার 3 দিন লেট হয়ে গেছে। অফিসের গাড়ি এসে নিচে হর্ন বাজিয়েছে, তবু অর্ক জুতোটাই খুলেছে। স্বামীর আদরে উৎসা কখনো না বলে না। উৎসা একটা হাত তুলে আড়মোড়া ভাঙল, বলল, কাল তো আমার ফোন ধরেছিলে, আজ কেন পারবে না? কাল আমি একটা অন্যায় কাজ করেছিলাম উৎসা। মোবাইলটাকে লুকিয়ে শার্টের পকেটে রেখেছিলাম, ভাইব্রেট মোডে। তুমি কল করতে বেরিয়ে বাথরুমে চলে যাই। উৎসা হীরের মতো উজ্জ্বল দাঁতের শাড়ি সাজিয়ে হাসল, বলল, আজও তাই করবে? বাথরুমে চলে যাবে, তারপর আমরা দুজনে গল্প করব। খুব ইন্টারেস্টিং হবে। আমি বেডরুমে, তুমি বাথরুমে, বেডরুম টু বাথরুম কথা হবে। কেমন? উৎসার এই উচ্ছলতা চমৎকার। অর্কুর কানে বাজে সারাক্ষণ, এমনকি রাতে ঘুমের মধ্যেও বাজে। তবু অর্ক গম্ভীর হওয়ার ভান করল, বলল, অন্যায় কাজ তো রোজ করা যায় না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আদুরে গলায় উৎসা বলল, ও বাবা, আমার সঙ্গে গল্প করাটাকে তুমি অন্যায় কাজ বলছো? গল্প করাটা অন্যায় বলিনি, ল্যাবরেটরিতে মোবাইল নিয়ে ঢোকাটাকে অন্যায় বলেছি। তাছাড়া ওখানে যে কোনো ধরনের সাউন্ড ওয়েভ চট করে ধরা পড়ে যায়। আমার মোবাইলের ভাইব্রেশনই বলো বা তোমার কথাই বলো, কথা ধরার মেশিন আছে আমাদের। উৎসা তার বড় বড় ছেলে মানুষই চোখ দুটো আরো বড় করে বলল, কথা ধরা? ইমা, তোমরা কি ফোন ট্যাপ করো? বাপরে! না না, ফোন ট্যাপ করবো কেন? আমাদের কাজটা তার থেকেও অনেক কমপ্লিকেটেড, জটিল। জট পাকানো কথার জট খুলি আমরা। ও মা, হাউ ফানি! সে আবার কি? কথা আবার জট পাকায় নাকি গো? কথা কি মাথার চুল যে সাবান শ্যাম্পু দিয়ে জট ছাড়বে? নিচ থেকে গাড়ির হর্ন ভেসে এলো। অফিসের গাড়ি একটা বিচ্ছিরি জিনিস, তার সময় চলতে হয়। অর্কুর মাঝে মাঝে ইচ্ছে করে অফিসের গাড়ি বাদ দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরোয়। সেটা সম্ভব নয়। বিয়ের পর থেকে ওই গাড়ি উৎসার। তার বাপের বাড়ি, শপিং মল, বান্ধবীদের সঙ্গে সিনেমা যাওয়া আছে। তবে প্রোগ্রাম আগে থেকে কিছু ঠিক থাকে না। উৎসার মতে হুটহাট বেরোনোই আসল মজা। শপিংও তখন অ্যাডভেঞ্চারের মতো মনে হয়। অর্ক দ্রুত হাতে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলল, জটের গল্প তোমাকে ফিরে এসে বুঝিয়ে বলবো উৎসা। এখন চলি, গাড়ি ডাকছে। আজ আর ফোন করো না ডার্লিং, আমি কিন্তু ফোন নিয়ে ল্যাবে ঢুকছি না, এই বলে গেলাম। টাটা। হ্যাঁ, এদিকে এসো না। এই উৎসা, এখন 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 আরে এখন কি গো? কালকে তোমাকে অনেকটা সময় আমার দেরি হয়ে, প্রফেসর রাগ করবেন, আমাকে ল্যাবে যেতে হবে। কি হচ্ছে? অর্ক, আচ্ছা আসছি, ভাই ভাই। অর্ক। কিছু মেয়ের সৌন্দর্য হয় নদীর মতো তরতরে, কিছু মেয়ের সৌন্দর্য দিঘির মতো শান্ত। উৎসার সৌন্দর্য হল সমুদ্রের সৌন্দর্য। সে শরীরে নানা ধরনের ঢেউ তুলতে জানে, এখনো তুলল। শরীরে তরঙ্গ তুলে উঠে দাঁড়ালো। স্বামীর দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বলল, আমি কিন্তু ফ্ল্যাটে একা থাকি। দুপুরে যদি দস্যু আসে, এসে আমাকে মুখ বেঁধে, তাহলেও ফোন করব না। অফিসে ঢোকার সময় অর্ক ভেবেছিল আজ সে মোবাইলটা বাইরে জমা রেখেই ল্যাবরেটরিতে ঢুকবে। কিন্তু শেষ মুহূর্তে উৎসার কল্পিত দস্যুর কথা মনে পড়ে গেল। ছেলে মানুষের মনে পড়া, তবু পড়ল। বিয়ের পর ছেলে মানুষই বেশ লাগে। তাই ভাইব্রেট মোড চালু করে মোবাইল লুকোলো বুক পকেটে। এপ্রন পরল। শুধু এপ্রন নয়, এখানে হাতে রবারের স্বচ্ছ গ্লাভস পরতে হয়, নাক মুখ ঢাকতে হয় কাপড়ে, মাথায় টুপির মতো প্লাস্টিক কাভার।
হঠাৎ দেখলে মনে হবে অপারেশন থিয়েটারের সার্জন। ঘটনা যদিও তা নয়, ঘরের টেবিলগুলোতে নানা ধরনের আধুনিক আর জটিল যন্ত্রপাতি সাজানো, ল্যাপটপ, সাউন্ড বক্স, হেডফোন, সাউন্ড এডিটিং সিস্টেম থেকে শুরু করে অচেনা অজানা অনেক কিছু। প্রথম দিন এসে অর্কর মতো ছেলেও ঘাবড়ে গিয়েছিল। শুধু যন্ত্র নয়, কাজও ঘাবড়ে দেওয়ার মতো। গত মাসে কোম্পানির নতুন রিসার্চ উইংয়ে যখন তাকে বদলি করা হলো, অর্ক বেশ অবাকই হয়েছিল। নতুন অফিসে প্রফেসর সোহম তালুকদার তাকে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে বললেন। সব শুনে অর্ক অবাক চোখে জিজ্ঞাসা করল, বলেন কি স্যার, এরকমও হয়? আগে হতো না। সমস্যাটা ছিল শুধু বিদেশের, এখন আমাদের এখানেও হচ্ছে। সোহম তালুকদার শিক্ষিত মানুষ, বিদেশের বিশ্ববিদ্যালয়ে বহু বছর পড়ে এবং পড়িয়ে দেশে ফিরেছেন। শব্দের প্রকৃতি এবং রহস্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে তাঁর। এখানে এসে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন নামকরা কর্পোরেট হাউসে। তারাও মাথায় করে রেখেছে। তাঁর কথা মতো বিপুল খরচ করে ল্যাবরেটরি তৈরি করে দিয়েছে। অর্ক অবাক গলায় জিজ্ঞেস করল, এখানে কেন এই সমস্যা শুরু হলো স্যার? কেন হলো এখনো ধরা যায়নি, ধরার চেষ্টা চলছে। সম্ভবত কথা বেড়ে যাওয়ার কারণেই এই সমস্যা। কথা বেড়ে গেছে? বাড়েনি? পথে, বাসে, ট্রামে, গাড়িতে, বাড়িতে, সব জায়গায় দেখছি শুধু কথা আর কথা। হাতে হাতে মোবাইল, বিরামহীন অন্তহীন কথা চলছে তো চলছেই। যদি গোনা যেত তাহলে হয়তো দেখতে সেকেন্ডে কথার সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যাচ্ছে। এনিওয়ে, সিগারেট চলে? হ্যাঁ স্যার। টেবিলে রাখা প্যাকেট থেকে দুটো সিগারেট বের করে একটা অর্কর দিকে এগিয়ে দিলেন সোহম। বাকিটা নিজে জ্বালিয়ে দুটো টান মেরে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, কবছর আগেও কিন্তু এই দৃশ্য দেখা যেত না। বাতাসের যে তরঙ্গগুলো দিয়ে কথারা যাতায়াত করছে তাদেরও তো একটা ক্ষমতা আছে। খুব সহজভাবেই ধরো না, একটা রাস্তায় যদি হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যায় তখন তো ট্রাফিক জ্যাম হবেই। এখানেও তাই হচ্ছে, কথারা জট পাকিয়ে যাচ্ছে। আমরা এই প্রান্তে যা বলছি সবটা অন্য প্রান্তে যাচ্ছে না, মাঝখানে জট পাকিয়ে থাকছে। জট পাকিয়ে থাকছে? থাকবে না? একটা ওয়েভ আরেকটার ঘাড়ে চেপে বসছে। আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। যে শুনছে সে ভাবছে সবটাই শুনলাম, আবার উল্টো দিকেও একই কাণ্ড। যে বলছে সেও ভাবছে সবটা বলতে পেরেছি। মাঝপথের খবর কে রাখে বলতো? আমাদের চেষ্টা হবে মাঝপথের এই জটগুলো খুঁজে বের করা এবং সেগুলো খোলা। এটা কি আদৌ সম্ভব স্যার? জানি না, তবে চেষ্টা করতে হবে। প্রথম পর্যায়ে আমরা অ্যান্টেনা দিয়ে জট পাকানো শব্দ তরঙ্গগুলো ধরতে চেষ্টা করব। সেগুলো আলাদা করে আবার ছেড়ে দেওয়া যায় কি না সেটা পরের চিন্তা। আগে তো জটটা ছাড়াই। অর্ক নিজের মনেই বলল, ইন্টারেস্টিং, হাইলি ইন্টারেস্টিং। প্রফেসর তালুকদার বলে চললেন, পৃথিবীর অনেক দেশেই এটা নিয়ে কাজ চলছে, এখানে এটাই প্রথম। যেহেতু কাজটা অন্যের কথা নিয়ে, তাই সকলেই বিষয়টা গোপন রাখে। নেট বা জার্নাল ঘাঁটলে পাবে না। আমরাও গোপন রাখবো। বাইরে থেকে যন্ত্র আনিয়েছি, সফটওয়্যার আনিয়েছি। সফটওয়্যার মানে কথা ছাড়ানো সফটওয়্যার। অর্ক, তোমার ফাইল খুলে দেখলাম তুমি ফিজিক্সের স্টুডেন্ট ছিলে, রেজাল্টও খুব ভালো। আমার ইচ্ছে তুমি ম্যানেজমেন্ট ছেড়ে এই কাজে শিফট করো। সিগারেটের শেষ অংশ অ্যাশট্রেতে গুঁজে দিল অর্ক। তারপর সোজা হয়ে বসে বলল, অবশ্যই করব স্যার। এরকম একটা কাজে থাকবো না? আমার স্যার ম্যানেজমেন্টের থেকে ফিজিক্সেই বেশি ইন্টারেস্ট। নেহাত ক্যারিয়ার। অলরাইট দেন, ওয়েলকাম অন বোর্ড। এখন চলো আমার সঙ্গে, তোমায় একবার হাতে কলমে দেখিয়ে দিই। কেবিন থেকে বেরিয়ে অর্ককে নিয়ে ল্যাবরেটরিতে ঢুকলেন
সোহম তালুকদার। একটা ডেস্কের সামনে গিয়ে হেডফোন এগিয়ে দিলেন অর্কর দিকে, বললেন, পড়ো। ভারী হেডফোনটা কানে চাপালো অর্ক। সোহম ল্যাপটপে প্রোগ্রাম চালু করলেন। পর্দায় ভেসে উঠল ছায়ার মতো আবছা কালো একটা পিণ্ড, উলের বল যেন। উলগুলো একটা আরেকটার ঘাড়ে চেপে জড়িয়ে পেঁচিয়ে আছে। ছায়ার বলটা পর্দায় অল্প অল্প কাঁপছে। সাউন্ড অপশনে গিয়ে দুবার মাউস ক্লিক করতেই অর্কর হেডফোনে হট্টগোল শুরু হলো। চমকে উঠল অর্ক, অবাক চোখে তাকালো সোহমের দিকে। সোহম মুচকি হাসছেন। অর্কর কানে তখন হাজার কথার জট পেকেছে, ঠিক বাজারের মতো। কোনো কথাই আলাদা করে বোঝার উপায় নেই। সবাই নিজের মতো আলাদা হতে চাইছে, পারছে না। না পেরে জালে জড়িয়ে পড়া জন্তুর মতো ছটফট করছে। ইশারায় অর্ককে হেডফোন খুলতে বলে সোহম বললেন, বুঝলে তো কেমন জট পাকিয়ে থাকে শব্দগুলো? হ্যাঁ স্যার, বুঝলাম। আমাদের কাজ হলো এই জট পাকানো কথাগুলোকে ধরে আলাদা করা, বুঝলে তো? কাজটা বেশ টাইম টেকিং। ঠিক মতো মনোযোগ না দিলে কিন্তু অনেক কথা হারিয়ে ফেলবে। সেটা তো বুঝতেই পারছি স্যার। বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। লাগতে বাধ্য। ব্যাপারটা টাইম টেকিং হলেও বোরিং নয়, একটা থ্রিল আছে। প্রথম দিনের কথাগুলো মনে পড়ায় খানিক অন্যমনস্ক হয়ে গিয়েছিল অর্ক। হঠাৎ বুকের কাছে আবার কাঁপুনি শুরু হলো। মুহূর্তের জন্য অর্ক ভাবল ফোনের সুইচ বন্ধ করে দেবে। ঠিক তখনই উৎসার বলা কথাটা মনে পড়ে গেল। আমি ফ্ল্যাটে একা থাকি। দুপুরে যদি দস্যু আসে, এসে আমাকে মুখ বেঁধে, তখনও ফোন করব না? সত্যি তো, ফ্ল্যাটে মেয়েটা একা থাকে। আজকাল খবরের কাগজে রোজই কিছু না কিছু বেরোচ্ছে। চুরি, ডাকাতি, মুখ বেঁধে ধর্ষণ। হেডফোন টেবিলের ওপর খুলে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অর্ক। পাশের টেবিলে রঞ্জন মুখ তুলে তাকালো। বাঁ তুলে কোড়ে আঙুল দেখালো অর্ক। ফিসফিস করে বলল, বাথরুম। কাঁচের দরজা ঠেলে ল্যাবরেটরি থেকে বেরিয়ে অর্ক করিডোরের আড়ালে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে মোবাইল বের করে কল করল উৎসাকে। কি হয়েছে উৎসা? অনেক কিছু হয়েছে। তোমার জন্য মন কেমন হয়েছে? উৎসার হাসি ও কথায় স্বস্তি পেল অর্ক। যাক বাবা, সব ঠিক আছে। তবু মেকি বিরক্ত গলায় সে বলল, তোমাকে এত করে বললাম ফোন করবে না, তারপরেও। উৎসা বিরক্তি গ্রাহ্য করল না, হাসি হাসি গলায় বলল, এই, আজ কি কি কথার জট ছাড়ালে গো? অর্ক বুঝতে পারল উৎসার সঙ্গে কথা বলতে তার খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। সে গলা নামিয়ে বলল, এগুলো গোপন বিষয়। একজনের কথা অন্য কাউকে বলা যায়? ছি, আমাদের কাজের এথিক্স আছে, প্রফেসর রাগ করবেন। হুমা, আমি কি অন্য কেউ নাকি? উৎসার গলায় অভিমান, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। অর্ক তাড়াতাড়ি বলল, আচ্ছা বাবা, আমি কি সে কথা বলেছি? দেখো কাণ্ড, তুমি অন্য হতে যাবে কেন? যাও, কিচ্ছু বলতে হবে না। অন্যের কথা নয়, নিজের কথা নয়, কিচ্ছু নয়। কথা বলতে বলতে কাঁচে ঢাকা বিশাল জানলার সামনে এসে দাঁড়ালো অর্ক। 10 তলা নিচে সেক্টর 5-এর পিচের রাস্তা। দুপুরের রোদে লিকলিকে চাবুকের মতো এঁকে বেঁকে পড়ে আছে। গাড়ি ছুটছে, মানুষ ছুটছে। এত উপর থেকে শুধু দৃশ্য আছে, গতি আছে, শব্দ নেই। যেন সাইলেন্ট মুভি। স্ত্রীর হাসিতে স্বস্তি পেয়েছিল। অভিমানে গর্ববোধ হলো অর্কর। যতই হোক, অভিমান তো তার ওপরই। সে হেসে ফিসফিস করে বলল, ঠিক আছে বাবা, বলছি।
অমন দুমদাম রাগ করো কেন উৎসা? তুমি রাগলে সারাদিন কাজ করব কি করে বলো তো? উৎসা গলা থেকে অভিমান সরিয়ে বলল, ভুল করবে, শাস্তি হবে, বেশ হবে। সকাল থেকে এখন পর্যন্ত একটা জট খুলেছি, এমন কিছু নয়, সাধারণ কথা সব। ছেলে মেয়ে ধেড়ে বুড়ো সবার গলাই আছে। যেমন ধরো, আজ যেতে পারলাম না দাদা, অফিসে আটকে পড়েছি ভাই, বাজার করে ফিরবে গো, পলিটিক্যাল সায়েন্সের নোটস আনবি কিন্তু। আরও আছে শেয়ার মার্কেটের বিড, মাল্টিপ্লেক্সের টিকিট বুকিং, নেতাদের হুমকি, লেট করার জন্য বসের ধ্যাতানি, রাজ্যের হাবিজাবি। উৎসা নিচু গলায় বলল, এই প্রেমের কথা কিছু পেয়েছো? অর্ক করিডোরের দিকে তাকিয়ে ডান হাত দিয়ে মোবাইল ঢাকলো, হেসে বলল, আজ নয়, কাল পেয়েছি। তবে কথা নয় ডার্লিং, অনলি আওয়াজ, চুমুর আওয়াজ, এরকম। এখন ছাড়লাম, আর নয়, বস আসছে এদিকে, ভাই ভাই। উৎসাকে কিছু বলতে না দিয়ে হাসতে হাসতে ফোনের সুইচ বন্ধ করল অর্ক। খুব মজা হয়েছে একটা। হাসতে হাসতেই ফিরে গেল সে নিজের টেবিলে। সত্যি কি প্রেমের কিছু পাওয়া যাবে না? পেলে বেশ হয়। ফিরে গিয়ে উৎসাকে জমিয়ে গল্প করা যাবে। বিয়ের পর সন্ধেবেলা বাইরে বেরোনো একেবারে বন্ধ করে দিয়েছে অর্ক। বন্ধুবান্ধব, ক্লাব, আড্ডা সব। এমনকি কামারডাঙ্গায় বাবার ওখানেও যেতে ইচ্ছে করে না। যাবো যাবো করে 3টে রবিবার যাওয়া হয়নি। গত শনিবার সন্ধ্যায় বাবা ফোন করেছিলেন অর্ককে। ভারী কণ্ঠে বলেছিলেন, কাল একবার আসিস তো তুই। কেন? কিছু কথা আছে। এ বাড়িটা মনে হচ্ছে বিক্রি করতে হবে। বড্ড জ্বালাচ্ছে এই দালালগুলো। সে কি, আমায় আগে বলনি কেন? তুই ব্যস্ত থাকিস তাই বলিনি। ঠিক আছে, আসছি কাল। যদিও আর যাওয়া হয়ে ওঠেনি। ছুটির দিন উৎসাকে ছাড়তে অর্কর মন চায় না। কথাটা মাথায় আসতে লজ্জায় লাল হয়ে উঠল অর্ক। কাপড়ে ঢাকা লাজুক মুখে হেডফোনের ভলিউম বাড়িয়ে দিল। একটা কিছু পেতে হবে, হাবিজাবি নয়, জমজমাট কিছু। পাওয়া যাবে কি? পাওয়া গেল একেবারে শেষ পর্যায়ে, সন্ধ্যের ঠিক মুখে মুখে। ল্যাপটপের পর্দায় ভেসে বেড়ানো কালো বল তখন জট ছাড়িয়ে ফিকে হয়ে এসেছে। শুধু 2-1টা গিঁটে সমস্যা। সেই সমস্যা কাটতেই হেডফোনে একটা রিনরিনে নারী কণ্ঠ ভেজে উঠল। কণ্ঠ জিজ্ঞেস করছে, লাঞ্চের পর আমি ন্যাপ নিয়ে জানো না? ধুর বোকা, ও তখন কোথায়? ল্যাবরেটরিতে। হ্যাঁ, দস্যু একটা। ফাঁকা ফ্ল্যাটে এসে যদি আমার মুখ বেঁধেছো। কে কে এই মেয়েটা? এটা তো উৎসার গলা। না না, তা কি করে হয়? অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। আমার নিশ্চয়ই শুনতে ভুল হচ্ছে। আরেকবার শুনতে হবে। আবার শুনে দেখি। অর্ক আরেকবার মাউস ক্লিক করল। হেডফোনে বেজে উঠল উৎসার যান্ত্রিক গলা। কখন আসবে? না না, একটা নয়, 2টো। লাঞ্চের পর আমি ন্যাপ নিয়ে জানো না? ধুর বোকা, ও তখন কোথায়? ল্যাবরেটরিতে। হ্যাঁ, দস্যু একটা। ফাঁকা ফ্ল্যাটে এসে যদি আমার মুখ বেঁধেছো। তবে কি সত্যি ওটা উৎসার গলা? কথাগুলো উৎসা বলছে। বাট হাউ ইজ দ্যাট পসিবল? গুলিয়ে উঠল অর্কর সর্বাঙ্গ। ধক করে কেঁপে উঠল বুকের বাঁ পাশ। অর্ক, স্টেডি। মাথা ঠান্ডা করো। চট করে কোনো সিদ্ধান্তে এসো না। আবার শুনে দেখো। আরো একবার। আবার মাউস ক্লিক করলো অর্ক। কখন আসবে? আরো একবার।
হেডফোনে কথাগুলো বারবার শুনতে শুনতে ঢেউয়ের মতো কাঁপতে লাগলো অর্কর বুক। এই গলা, এই হাসি যে তার বড্ড চেনা, বড্ড চেনা। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন প্রচেত গুপ্তর লেখা কথা। গল্প পাঠে সৌভিক, অর্কর ভূমিকায় এবং গল্পের সূত্রধার অগ্নি, উৎসার চরিত্রে অয়ন্তিকা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনায় অরুণিমা দে, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।